তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের তৃতীয় ক্লাসের বিষয়টি হচ্ছে আমাদের শিল্পীর উপকরণ ও করণ কৌশল এবং শিল্প কি ও এর প্রকারভেদ। এই দুইটা টপিকের উপরে আজকের ক্লাস হবে। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য নিয়ে ক্লাসটা উপভোগ করবেন আশা করি, এবং যারা ক্লাসে জয়েন করেনি তাদের জন্য আমি আজকের লিঙ্কটা শেয়ার করছি। ক্লাসের লিঙ্ক পেয়ে গেছেন গ্রুপে হয়তো বা। জি, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বৈদ্যুতিক সমস্যার কারণে গত ক্লাসটা হয়নি, বুঝতে পারছেন? মানে এমন অবস্থা। তো সব মিলিয়ে আমরা দেরি করব না, ক্লাসটা শেষ করতে পারলে আপনারা রেকর্ড ক্লাস থেকেও পরবর্তীতে এই ক্লাসের বিষয়গুলো জানতে পারবেন। সুতরাং আমরা খুব বেশি আর কারোর জন্য অপেক্ষা করব না, 9:04 আমরা শুরু করি, ঠিক আছে? তো আজকের ক্লাসের টপিকটা আমরা প্রথমে বললাম হচ্ছে শিল্পের উপকরণ ও করণ কৌশল। আসলে এখন আমরা আমাদের আলোচনার একটা বিষয় হচ্ছে যে শিল্প কি এবং এর প্রকারভেদ, এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। আগে একটি আর্টওয়ার্ক বা একটি শিল্পকর্মের উপকরণ কি, এর মাধ্যম, এর উপাদান এবং এটার টেকনিক্স বা করণ কৌশলগুলো আসলে কি, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি সেদিন একটা শিল্পকর্ম বা একটা পেন্টিং এর কথা বলেছিলাম যে এটা একটা যদি পেন্টিং বা শিল্প হয়, এটি একটি শিল্প। আবার এখানে এটা একটা শিল্প, এটা হচ্ছে একটি ভাস্কর্য, আর এটা হচ্ছে একটি আর্টওয়ার্ক বা পেন্টিং, ঠিক আছে? সাপোজ এটা একটা পেন্টিং। প্রধান শিল্প মাধ্যম হচ্ছে এই দুটো, চিত্রকলা এবং ভাস্কর্য। এখন এই একটা আর্টওয়ার্কের উপকরণ বলতে যদি বুঝি যে একটি শিল্পকর্ম তৈরি করতে
একটি শিল্পকর্ম তৈরি করতে বা একটি শিল্পকর্ম যে যে উপকরণ বা ম্যাটেরিয়ালস গুলো দিয়ে তৈরি হয় সেটা হলো সেই শিল্পের উপকরণ। শিল্পের উপকরণ বলতে শিল্পী যে যে ম্যাটেরিয়ালস গুলো একটি শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করে সেগুলো হচ্ছে শিল্পের উপকরণ। 1 মিনিট। তো শিল্পের উপকরণটা হচ্ছে একটা শিল্পকর্ম তৈরিতে শিল্পী যেসব ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট ব্যবহার করেন সেটা হলো শিল্পের উপকরণ, ঠিক আছে? এটা শিল্পী এই শিল্পকর্মটি তৈরি করতে ব্যবহার করেন। প্রথম উপকরণটা যদি বলি শিল্পের ক্ষেত্রে পেন্সিল হতে পারে, এর সাথে সম্পৃক্ত হচ্ছে ইরেজার, শার্পনার, ইন্ডিকেটর, ঠিক আছে? আর ক্যানভাস, তুলি, নাইফ, আর এই যে যদি ভাস্কর্যের ক্ষেত্রে তখন আসে হাতুড়ি, ইট, বালি। এই যে বিষয়গুলো, আপনি প্রিন্ট নিচ্ছেন, প্রিন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার প্রিন্টের মেশিন, কালি, রোলার, এই যে বিষয় আশয়গুলো, একটা রোলার ছাড়া আপনি প্রিন্ট মেকিং এর ক্ষেত্রে আপনি ওই কি বলে প্লাইউডের মধ্যে বা ওই ড্রয়িং এর মধ্যে রোলার ছাড়া আপনি কালি প্রেস করতে পারছেন না। সুতরাং এই প্রিন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার রোলার লাগবে অবশ্যই। আপনি ড্রয়িং করবেন, আপনি তুলি ছাড়া বা পেন্সিল ছাড়া বা ক্যানভাস ছাড়া একটা পেন্টিং ফুটে তুলতে পারবেন না। সুতরাং এই শিল্পকর্মটার জন্য, সেই শিল্পকর্মটা তৈরির ক্ষেত্রে এই যে উপকরণগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো হচ্ছে এই শিল্পটির উপকরণ। ভাস্কর্যের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেটার সাথে হাতুড়ি একজন ভাস্কর্যের লাগবে, এটা সেমি হাতুড়ি বলেন। এটার সাথে যারা এখন বর্তমানে হচ্ছে ড্রিল মেশিন, কাটার মেশিন গুলো ইউজ করা হচ্ছে। তো এই যে সমস্ত বিষয় আশয়গুলো একটা শিল্পকর্ম তৈরিতে সহায়তা করছে বা একজন শিল্পী সাহায্য নিচ্ছেন, এই উপকরণগুলোই হচ্ছে শিল্পের উপকরণ। এটাই হচ্ছে প্রথম দরকার একটা আর্টওয়ার্ক বা একটা শিল্পকর্ম তৈরির ক্ষেত্রে। সুতরাং শিল্পকর্ম, আহ শিল্পের উপকরণ কি এই বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই হলো শিল্পের উপকরণ। আপনাদের শিল্পের উপকরণ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করবেন। ইয়াটা কোথায় গেল, রুমালটা? তাহলে শিল্পের উপকরণটা আমরা বুঝলাম হচ্ছে শিল্পকর্ম তৈরিতে বা যেসব ম্যাটেরিয়ালস একজন শিল্পী সাহায্য নিয়ে থাকেন সেগুলো হচ্ছে উপকরণ। এবার শিল্পের উপাদানগুলো কি কি এটা নিয়ে আমরা আলোচনা করি। উপকরণগুলো সবগুলো হচ্ছে ধরা ছোঁয়ার মধ্যে, এই আর্টওয়ার্ক বা এই শিল্পকর্মের ধরা ছোঁয়ার মধ্যে, যেগুলোকে আপনি টাচ করতে পারছেন। এটা দৃশ্যমান প্লাস হচ্ছে এটা টাচিং। আর উপাদানটা হচ্ছে এর অভ্যন্তরীণ বিষয় আশয় বা নীতি বা আহ, এটার একটি শিল্পের নিয়ম কানুন বা এটা একটা শিল্পের হচ্ছে সংবিধান যদি বলি, তবে সেটা হচ্ছে উপাদানগুলো। অর্থাৎ আপনার উপকরণ ঠিক আছে, কিন্তু আপনার শিল্পের যে উপাদানগুলো দরকার, যে ব্যাকরণগুলো দরকার, সে ব্যাকরণগুলো ঠিকঠাক না থাকলে ওই শিল্পটা আহ এই শিল্পের যে গুণ মান বিচার, এই বিচারে এটা ফেল হবে বা এটা
ঠিকঠাক হচ্ছে না এমনটা মনে হবে। তাহলে উপাদান হচ্ছে শিল্পের ধরাছোঁয়ার বাইরে, বা এটা হচ্ছে শিল্পের টাচিং উপাদান, উপকরণ নয়। এটা হচ্ছে শিল্পের হচ্ছে সেই ব্যাকরণিক বিষয়, উপাদান হচ্ছে সেই ব্যাকরণিক বিষয় যেটা একটি শিল্পকর্মের গুণগত মান বিচার বিচার করে, সেটাই হচ্ছে শিল্পের উপাদান। এই উপাদানগুলো কি কি আমি আপনাদেরকে বলছি, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই উপাদানগুলোর মধ্যে রয়েছে, প্রথম হচ্ছে লাইন বা রেখা। ঠিক আছে, একটি লাইন হচ্ছে একটা শিল্পের প্রথম আহ, আহ, প্রথম বর্ণ বা প্রথম স্বরবর্ণ যদি বলি, প্রথম বর্ণটাই হচ্ছে লাইন। লাইন ছাড়া হচ্ছে আপনি ড্রয়িং এর ক্ষেত্রে এটা কল্পনাই করা যায় না। সুতরাং লাইন হচ্ছে প্রথম। তারপর আসে ফর্ম। ফর্ম এটাকে গঠন বলা যায়। ঠিক আছে, আপনি একটা শিল্পকর্মে যদি ফর্মটা ঠিক মতো না নিয়ে আসেন, মাথাটা তার গোল, হ্যাঁ, তার বডি একটু লম্বা, এই যে ফর্মগুলোর বিষয়গুলো, গাঠনিক বিষয়গুলো একটি শিল্পকর্মের বা একটি ভাস্কর্যের ঠিকঠাক যদি ফর্মটা না দাঁড় করাতে পারেন, সুতরাং এই শিল্পকর্মটা বা ভাস্কর্যটা দাঁড়ায় থাকতে পারবে না, সরি। তো ফর্মটা হচ্ছে সেই স্ট্রাকচার বা গঠন যেটার উপরেই একটা শিল্পকর্মের সঠিক অনুপাতগুলো নির্ভর করে। তো ফর্ম, লাইন, ফর্ম, তারপরে আছে শেপ বা আকৃতি। দ্বিতীয়টি হচ্ছে এর রং বা কালার। তৃতীয়টি হচ্ছে আলো ছায়া, লাইট শেড ছবির মধ্যে, যেটা ছবিটাকে আরেকটু প্রাণ দেয়। বা এটা অপশনাল বিষয়, কিন্তু তারপরেও আলো ছায়া, যদি আপনি কালারের কাজ করেন কোনো পেন্টিং এ, তখন আপনার এই আলো ছায়াটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো সরি, গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে আপনার শিল্পকর্মটির কোথায় ঠিক জায়গাটায় আলো এবং কোথায় ছায়া ফেলছেন, যার ফলে ছবিটা 3D হচ্ছে। হ্যাঁ, 2D সারফেসে 3D ফিলিংস দেবে, সেটা হচ্ছে আলো ছায়া। এখন বাকি বিষয়টা হচ্ছে আলো ছায়া কম্পোজিশন, পার্সপেক্টিভ। এই বিষয়গুলো হচ্ছে একটি ছবির উপাদান। তাহলে, বা ছবি বলছি না, একটা শিল্পকর্মের উপাদান হচ্ছে লাইন, ফর্ম বা গঠন, শেপ বা আকৃতি, কালার, আলো ছায়া, কম্পোজিশন, পার্সপেক্টিভ। তো এই বিষয়গুলো যদি একটা শিল্পকর্মের মধ্যে ঠিকঠাক ভাবে আপনি প্রেজেন্ট না করতে পারেন, তাহলে সেই শিল্পকর্মটা আহ শিল্পকর্মের যে মানদণ্ডের যে বিচারে, সেটা ভুল বের হবে, বা শিল্প যারা সমালোচক তারা মনে করবেন যে আপনার এই ছবিটার পার্সপেক্টিভ ঠিক নাই। যেটা মিশরীয় শিল্প সভ্যতা আমরা দেখেছি যে সেখানে তাদের দূরের দৃশ্যগুলোকে তারা উপরে আঁকতো, কাছের দৃশ্যটাকে তারা নিচে আঁকতো, তাদের পার্সপেক্টিভের সেন্স না থাকার কারণে। সুতরাং একটা রেল লাইনের পার্সপেক্টিভ ঠিক না থাকলে সেটা রেল লাইন মনে হবে না। একটা নদী আঁকছেন একটা ল্যান্ডস্কেপের মধ্যে, সেটা একটা পার্সপেক্টিভ রয়েছে। একটা বিল্ডিং আঁকছেন, সেটা একটা পার্সপেক্টিভ রয়েছে। সুতরাং ড্রয়িং এর ক্ষেত্রে পার্সপেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, আবার এই স্কাল্পচারের ক্ষেত্রে পার্সপেক্টিভ গুরুত্বপূর্ণ। সুতরাং একটা ছবির ক্ষেত্রে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত, এর কম্পোজিশনটা, কোথায় কোন উপাদানটি এই ছবির মধ্যে আপনি কোথায় কি আঁকছেন, ঠিক আছে, এই ছবিটার ফাঁকা জায়গা বেশি থাকলো, কোন দিকে বেশি ফাঁকা রয়েছে, ছবিটাকে কোথায় প্রেজেন্ট করেছেন, সাবজেক্টটাকে ফ্রেমের, এটা যদি আমার ফ্রেম হয়, এই ফ্রেমের মধ্যে একটাই ছবি আঁকবেন, সেই ছবিটা আপনি এখানে এঁকেছেন। আপনাকে বলা হলো একটা টমেটো আঁকেন, আপনার ভাই আপনাকে বলা হলো একটা টমেটো আঁকেন, আপনি সেই টমেটোটা এই পেজের এই কোনায় আঁকলেন।
তাহলে এটা আপনার হচ্ছে কম্পোজিশন ভুল বা ভুল কম্পোজিশন। সুতরাং এই কম্পোজিশনটা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে কোন বিষয়টাকে বা সাবজেক্টটাকে কোথায় উপস্থাপন করবেন সেটাই হলো এর কম্পোজিশন। সুতরাং একটা পুরো পেজের মধ্যে একটা টমেটো আঁকতে বললে আপনি ঠিক এই টমেটোটা এই মাঝখানে আঁকবেন, এই হলো তার সঠিক কম্পোজিশন অর্থাৎ উপস্থাপন। একটি সাবজেক্টকে ক্যানভাসের মধ্যে সঠিক উপস্থাপন, একটা স্কাল্পচারকে একটা জায়গা বা স্পেসের মধ্যে সঠিক উপস্থাপন, এই সঠিক উপস্থাপনাটাই হচ্ছে কম্পোজিশন। আর আলো ছায়ার রঙের সঠিক ব্যবহার, আপনি ভারী কালারগুলো উপরে দিয়ে দিচ্ছেন, হালকা কালারগুলো নিচে দিচ্ছেন, এটা এক ধরনের যেমন হচ্ছে কালারের ভুল, কালারের সঠিক প্রয়োগের ভুল। এই কালারের সঠিক প্রয়োগ বা সঠিকভাবে প্রয়োগটাই হচ্ছে সঠিক উপাদানের সঠিক ব্যবহার। সুতরাং কালার হচ্ছে এমন একটি উপাদান যেটা সঠিক ব্যবহার না করতে পারলে ছবিটার গুণ বিচারে সেটা ভুল হবে। সুতরাং এই উপাদানগুলো প্রত্যেকটাই হচ্ছে ছবির একটা ব্যাকরণিক বিষয়, যেগুলো ছবির মানদণ্ডের বিচার বিবেচনা এই সব বিষয়কে নির্ধারণ করে। সুতরাং এই সব বিষয়গুলো হচ্ছে ছবির অভ্যন্তরীণ বিষয়। ছবি তো সবাই আঁকে, কিন্তু সবার ছবির কি কম্পোজিশন, পার্সপেক্টিভ, কালার, লাইট শেড এই বিষয়গুলো কি ঠিক থাকে? রেখার যে ভ্যালু ঠিক থাকে না। আমার ছোট্ট 3 বছরের মেয়ে, সেও ছবি আঁকে, কিন্তু তার ছবির সাথে একজন আদর্শ শিল্পীর ছবির তো সব বিবেচনাগুলো একরকম হবে না। সুতরাং এই যে আপনি কোন কোন মানদণ্ডগুলোর ভিত্তিতে ছবিকে বিচার বিশ্লেষণ করছেন, এটাই হচ্ছে ছবির উপাদান, যেগুলোর উপরে বেস করে আপনি একটি ছবির গুণ বা এর মান বিচার করবেন। এটাই হলো ছবির উপাদান। ঠিক আছে, ছবির উপাদানগুলো আপনার একটু মনে রাখার চেষ্টা করবেন। আর উপকরণ তো আমরা এর আগে জেনেছি। নাইফ হচ্ছে ছুরি, ছুরি যেটা দিয়ে প্যালেট নাইফ বলতে, এটা ছুরি বলতে এই ধরনের, এটা বেলচার মতো। ঠিক আছে, এই রকমের একটা চাকুর মতো বলতে পারেন অথবা চামচের মতো। এটা দিয়ে কালার প্লেটের মধ্যে আপনি রং ঢেলে নিয়েছেন, এই রংগুলোকে মিক্সড করা, এই যে স্পেচুলা বা যেটাকে বলি, এইগুলো দিয়ে হচ্ছে কালার মিক্স করে, এই বিষয়গুলো হচ্ছে এটা। যেটা আমার কাছে নেই এখন, থাকলে আপনাদেরকে সরাসরি দেখে দিতে পারতাম। তো এই ধরনের একটা হচ্ছে আহ ঘাস নিড়ানি দেওয়ার মতো এক ধরনের ডাউলি বলেন বা যেটাকে আমরা আহ এই বলি এটা আর কি, ওই ঘাস নিড়ানি দেওয়ার মতো একটা অথবা চামচের মতো একটা বিষয়, যেটা ছোট একটা হাতল আছে, এটা ধরে এটা হচ্ছে বিশেষ করে ওয়েল কালার গুলোকে মিক্সড করা হয়, এটা হচ্ছে সেই জিনিস। ঠিক আছে, কালার নাইফ বলে। তবে আপনাদেরকে উপকরণ উপাদান এই দুইটার ভেরিয়েশন, উপাদানগুলো কি কি একটি ছবির এবং উপকরণ কি, এই বিষয়গুলোর বিভাজনগুলো আপনাদেরকে জানতে হবে। উপাদান উপকরণকে এক করলে হবে না। এখন আসি মাধ্যম। মাধ্যমটা হচ্ছে কি, এই আমার একটি ভাস্কর্যের উপকরণ ছিল হাতুড়ি, বালি, সিমেন্ট। কিন্তু আহ মাধ্যমের বেলা এই ভাস্কর্যটি আমার তৈরি করেছি হচ্ছে মূলত পাথর দিয়ে বা ইট দিয়ে।
ভাস্কর্যটি তৈরি ইট দিয়ে, তাহলে এটা হচ্ছে এর মাধ্যম হচ্ছে ইট। যদি ভাস্কর্যটি আমার পুরোটাই পাথর দিয়ে হতো, ছোট ছোট পাথরগুলোকে ইট বালি সিমেন্ট দিয়ে জোড়া দিয়েছি, তাহলে আমার এই ভাস্কর্যের মাধ্যম হচ্ছে পাথর। অথবা পুরো একটি পাথর খণ্ড কেটে আমি স্কাল্পচার তৈরি করেছি, যেমন ডেভিড হয়েছে, পিয়েতা হয়েছে, পুরো একটা মার্বেল পাথর কেটে একটা স্কাল্পচার বের করেছে, তাহলে এই ভাস্কর্যের মাধ্যম হচ্ছে পাথর। তাহলে একটি ভাস্কর্য বা একটি শিল্পকর্ম মূলত যে প্রধান আহ উপকরণটি দিয়ে তৈরি হচ্ছে সেটি হচ্ছে ওই শিল্পের মাধ্যম। আমার এই পেন্টিংটা হচ্ছে তেল রঙে করা, তাহলে এটার মাধ্যম হচ্ছে ওয়েল কালার। ঠিক আছে, তো মাধ্যম হচ্ছে একটি শিল্পকর্ম তৈরির প্রধান প্রধান উপায়। আমি এই শিল্পকর্মটি তৈরি করেছি পাথর দিয়ে, আমার মাধ্যম পাথর, স্টোন, সেটা যে স্টোন সেই স্টোন। ইট দিয়ে করেছি, তাহলে এটার মাধ্যম হচ্ছে ইট। এই পেন্টিংটা তেল রঙে করেছি, তেল রঙই হচ্ছে এখানে প্রধান উপায়, সেটা হচ্ছে এই জন্য এটা ওয়েল কালার, ওয়েল অন ক্যানভাস। জল রঙে করেছি, তাহলে জল রং মাধ্যম। অর্থাৎ যে উপাদান বা উপাদান বলছি না, যে উপকরণ বা উপায়, প্রধান যে উপকরণ বা উপায় দিয়ে একটি স্কাল্পচার, একটা পেন্টিং তৈরি হবে, সেটা হচ্ছে সেই শিল্পটির মাধ্যম। ঠিক আছে, আপনাদের এই উদাহরণটা দিয়ে হয়তোবা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এটার উপকরণ হচ্ছে আমার এটা তৈরিতে যা যা লেগেছে সব, আর এটার মাধ্যম হচ্ছে এটা প্রধানত যে ম্যাটেরিয়ালস বা পাথর বা মাটি বা ইট অথবা তেল রং, যেটা প্রধান উপায়, যেটা দিয়ে এই শিল্পটি তৈরি হয়েছে, সেটা হলো ওই শিল্পটির মাধ্যম। আর এখন এইখানেই মাধ্যমের সাথে আপনাদেরকে করণ কৌশলটা ক্লিয়ার করি। করণ কৌশলটা হচ্ছে যে আমি এই ভাস্কর্যটি তৈরি করেছি, এটার মাধ্যম হচ্ছে পাথর। ঠিক আছে, এই পাথর মাধ্যমে আমি কিভাবে তৈরি করলাম, আমার টেকনিক্সটা আসলে কি ছিল, পাথর জোড়া জোড়া দিয়ে, নাকি পুরো একটা পাথরকে খোদাই করে, নাকি কোনো একটি ফাউন্ড পাথর বা আমি কুড়িয়ে পেয়েছি এমন পাথরগুলোকে একসাথে রেখে, তাহলে আমার এই ভাস্কর্যটার করণ কৌশলটা আসলে কি, নাকি এটাকে আমি খোদাই করে করেছি, নাকি এটা আমি সংযোজন করে করেছি, একটার সাথে একটা জোড়া লাগিয়ে করেছি, নাকি এটা ঢালাই দিয়ে করেছি। ঠিক আছে, এটাই হচ্ছে টেকনিক্স। আমার এই ভাস্কর্যটির উপকরণ ছিল হাতুড়ি, বালি, সিমেন্ট, পাথর, এগুলো। এই এর প্রধান মাধ্যম ছিল হচ্ছে পাথর। এটা পাথরটা আমি করেছি আমার করণ কৌশলের বেলা, আমি বলবো আমি এই ভাস্কর্যটি একটা পুরো স্টোনকে কেটে এই ভাস্কর্যটা তৈরি করেছি। তাহলে এই ভাস্কর্যটির করণ কৌশলে আমি লিখবো যে এটা হচ্ছে খোদাই, কার্ভিং। যদি আমি একটা একটা করে পাথর জোড়া লাগিয়ে লাগিয়ে করি, তাহলে এটা হবে যে সংযোজন পদ্ধতি বা অ্যাডিং। ঠিক আছে, এটা একটা করণ কৌশল যে আমি পাথর জোড়া লাগিয়ে লাগিয়ে এই স্কাল্পচারটা তৈরি করেছি। যদি আমি এই স্কাল্পটাকে, এই পুরো পাথরটাকে খোদাই করে এই স্কাল্পচারটা করে থাকি, তাহলে সেটা হচ্ছে খোদাই। তাহলে এই যে একটা পাথরকে ইউজ করে, একটা মাধ্যমকে ইউজ করে আমি একটা ভাস্কর্য খোদাই মাধ্যমেও করতে পারি, খোদাই করণ কৌশলের মাধ্যমেও করতে পারি, বা টেকনিক্স, এই যে খোদাই টেকনিক্স এর মাধ্যমে করতে পারি, অথবা সংযোজন এটার মাধ্যমেও করতে পারি। আবার যদি আমি ইট বালি সিমেন্ট দিয়ে করি, তাহলে আমার মাধ্যম হচ্ছে ইট। এটা করলাম হচ্ছে কি উপায়ে, করণ কৌশলে বলবো আমি ইট বালি সিমেন্ট দিয়ে ঢালাই করেছি।
তাহলে আমার করণ কৌশল হচ্ছে যখন আমি ইট বালি সিমেন্ট দিয়ে করছি তখন আমি এটা ঢালাই পদ্ধতিতে করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে করণ কৌশলের ব্যাপারটা। আপনার উপকরণ হচ্ছে আপনি এটা শিল্পকর্মটি যে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে করতেছেন সহায়ক হিসেবে, হেল্পিং হ্যান্ডস হিসেবে, সেগুলো হচ্ছে উপকরণ। মাধ্যম হচ্ছে মেইন যে আহ, বিষয়বস্তুটা দিয়ে আপনি ভাস্কর্যটা তৈরি করছেন সেটা হচ্ছে মাধ্যম। হতে পারে ইট, পাথর, পেন্টিং এর বেলা হতে পারে তেল রং, জল রং। আবার পেন্টিং এর বেলা যদি বলি যে এর করণ কৌশল গুলো কি, অনেকে পেন্টিং এর বেলা কি করে, এটাতে ব্রাশ দিয়ে করে, ঠিক আছে, তুলি ব্রাশ। পেন্টিং এর বেলায় হচ্ছে যেমন অনেকে এই পেন্টিং গুলোকে করণ কৌশলের বেলায় বলবো যে পেন্টিং এর করণ কৌশলের বেলায় হচ্ছে তুলি দিয়ে ব্রাশ। হ্যাঁ, তুলি দিয়ে ব্রাশ, এই তুলি এবং ব্রাশ দিয়ে হচ্ছে সে ওই কালার প্লেট থেকে কালার নিয়ে এই পেন্টিং এর মধ্যে চাপাচ্ছে, এটা একটা। আবার অনেকে জাস্ট কি করে, স্পেচুলা বা নাইফ যেটাকে বলি, এই যে একটা নাইফ, এই যে নাইফ, নাইফ দিয়ে সে সরাসরি, হ্যাঁ, সে সরাসরি এই নাইফ দিয়ে কালার প্লেট থেকে কালার নিয়ে সে ছবি আঁকছে। এটা একটা পদ্ধতি যে সে স্পেচুলা নাইফ ইউজ করে সে ডিরেক্ট ছবিটা এঁকেছে। অনেকে এটা তেল রঙের ক্ষেত্রে। আর আপনি যদি অ্যাক্রিলিক করেন বা অন্য কোনো রং ইউজ করে থাকেন, পোস্টার কালার, আপনি স্প্রে করে অনেকে দেখবেন ছবি আঁকে, যেটা আমরা গ্রাফিতিতে দেখেছি জুলাই 24-এ, যেটা ওই যে ওয়ালের মধ্যে পেন্টিং করেছিল, ওই যে সরি একটা টিউবের মধ্যে থেকে স্প্রে দিয়ে তারা ছবি এঁকেছে, এটা হয়। তাহলে এই পেন্টিং এর বেলা অনেক রকম উপায় অবলম্বন করে অনেকে ছবি আঁকে। আবার অনেকে কি করে, আপনি ওই যে ভ্যান গগের ছবিগুলো দেখবেন, ভ্যান গগের ছবিগুলো তিনি কি করেছেন যে পুরো একটা টিউব থেকে পেন্টিং এর মধ্যে, এই যে পেন্টিং এর যে আমাদের যে টিউব, হ্যাঁ, এই টিউব থেকে টিউবকে প্রেস করছে। সাপোজ ধরেন আপনার হচ্ছে মেডিপ্লাস, যেটা আপনার হচ্ছে টুথব্রাশের যে টিউব, সেখান থেকে আপনি প্রেস করে ডিরেক্ট এই যে কালার টিউব থেকে কালার সরাসরি পেন্টিং এ লাগাই দিচ্ছে এভাবে। এটা একটা পদ্ধতি, যার ফলে এই পেন্টিং এর মধ্যে ভ্যান গগের ছবিগুলোতে দেখবেন যে উঁচু উঁচু ভাবে কালার গুলো লেগে আছে। ছবিটাকে যদি আপনি এভাবে রেখে সাইড থেকে দেখেন, দেখবেন এই পেন্টিং এর মধ্যে কালার গুলো উঁচু উঁচু হয়ে আছে। তো এটা হলো এক ধরনের পদ্ধতি বা করণ কৌশল। সুতরাং একটি শিল্পকর্ম কেউ লিওনার্দোর মতো একবারে স্মুথলি ফিনিশিং দিয়ে করতে পারে, অনেকে আবার ডিরেক্ট নাইফ থেকে কালার ইউজ করতে পারে, আবার অনেকে সরাসরি টিউব থেকে কালার দেয়। আবার অনেকে কি করে, মগের মধ্যে কালার নিয়ে পুরো বড় ক্যানভাস, এক একটা ক্যানভাস প্রায় 20 ফিট বাই 10 ফিট, এরকম একটা বড় বড় ক্যানভাস, এই মগের মধ্যে কালার নিয়ে ছড়াই দিচ্ছে, ক্যানভাসের মধ্যে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, এই বালতি দিয়ে কালার ঢেলে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে তাদের এক একটা পদ্ধতি। তো এটা হতে পারে। তো এই টেকনিক্স গুলো হচ্ছে আপনি একটি শিল্পকর্ম কিভাবে তৈরি করছেন, ভাস্কর্যের বেলা সেটা খোদাই করে করছেন নাকি ঢালাই দিয়ে করছেন। আর যেটা যদি বলি হচ্ছে ছাপচিত্রের বেলা সেটা আপনি কোন টেকনিক্স গুলো ইউজ করতেছেন, ড্রাই পয়েন্ট, এচিং, উড কাট, লিনো কাট, এগুলো হচ্ছে এক একটা করণ কৌশল। সুতরাং এই শিল্পের উপকরণ, মাধ্যম, উপাদান এবং করণ কৌশল বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করুন। ভাই, আপনাদের উপকরণ এবং উপাদান তো কি সেটা লিখে দিলাম বোর্ডে, আপনি কি লিখেছেন? সুশান্ত রয়, লেখার সময় ব্যাখ্যা করে বলেছি, আপনি রিপিট ক্লাস দেখেন, ঠিক আছে? বয়ন শিল্পের ক্ষেত্রে আলাদা। বয়ন শিল্পের ক্ষেত্রে করণ কৌশলটা হচ্ছে যে আপনি মেশিনে, অনেকে এমব্রয়ডারি হচ্ছে এখন, ঠিক আছে, আবার হাতেও এমব্রয়ডারি হয়। এই একই এমব্রয়ডারি আপনি হাতে করছেন নাকি মেশিনে করছেন,
এটা হলো করণ কৌশলের ভিন্নতা। ঠিক আছে, এই রকম বিষয়গুলো, এটার ভিতর আর তেমন কোনো জটিলতা নেই। করণ কৌশল, উপাদান, উপকরণ বিষয়গুলো বলেছি। উপাদানটা হচ্ছে শিল্পের মানদণ্ড বিচারের ব্যাকরণিক বিষয়, যেখান থেকে আপনি এটার সঠিক একটা শিল্পকর্মের কম্পোজিশনাল ভুল, পার্সপেক্টিভ ভুল, এর কালারের ভুল থাকে, হ্যাঁ ঠিক আছে, আর এর সাথে লাইট শেডের ভুল থাকে, এর লাইনের ভুল থাকে। এই যে বিষয়গুলো ছবির অন্তর্নিহিত বিষয়, এই ছবির অন্তর্নিহিত ব্যাকরণিক বা নীতিগত যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে ছবির উপাদান। ঠিক আছে, এই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু আপনার একটা বইটা থাকলে আপনারা বের করবেন, 1 মিনিট সময়, একটু দ্রুত করবেন। একটু আপনাদেরকে নৈবিত্তিকগুলো বলি এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে করণ কৌশলটা কি, মাধ্যম কি, উপাদান কি, এই তিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর উপাদান, উপকরণ কি, ঠিক আছে, যে এটা উপকরণ নাকি উপাদান, কালার উপাদান নাকি উপকরণ, এইরকম কিছু সিম্পল কিছু প্রশ্ন থাকতে পারে। তো তারপরেও এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, যে নৈবিত্তিকের মধ্যে বইয়ে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 1, 2, 4, 6, 12 নাম্বার, 12, 15, 17, 19, 1, 2, 4, 6, 12, 15, 17, 19 এবং 20। ঠিক আছে, যারা খাতা নিয়ে বসে আছেন তারা খাতায় লিখে রাখেন, পরবর্তীতে যাদের বই কাছে নাই তারা খাতায় লিখে রাখেন নাম্বারগুলো, পরে বই খুললে সেগুলো একটু মার্ক করে রাখবেন। ঠিক আছে, 12, 17, 19, 20। বই আপনাদের কাছে আমাদের শিল্পকথার যে বই, সেই বইয়ের কথা বলছে। ঠিক আছে, আমরা নেক্সট টপিকের আলোচনায় যাই। আমাদের নেক্সট আলোচনা হচ্ছে শিল্প কি ও এর প্রকারভেদ। এবার আমরা এমন একটা টপিকের মধ্যে ঢুকলাম যেটা আসলে আমাদের এমন একটি বিষয় যেটা আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি জড়িত, এটা আমাদের সাথে, এবং এটার একটি হিউজ চ্যাপ্টার। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা প্রাগৈতিহাসিক থেকে শুরু হয়ে আজ অবধি চলমান এমন একটি চ্যাপ্টার। সুতরাং শিল্পটা হচ্ছে এমন একটি বিষয় যেটার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। এটা আপনার দৈনন্দিন জীবনের সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনার সন্ধ্যাবেলা আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, মানে আপনার জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি হয়তো কোনোদিন সেইভাবে লক্ষ্য করে দেখেননি যে আসলে শিল্পটা আপনার মাথায় জন্মগতভাবে সেট আপ। তো আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা শার্ট পছন্দ করলেন। এই যে পছন্দ করার বিষয়টা, এটা হচ্ছে আপনার শৈল্পিক সত্তা বা আপনার রুচির পরিচয়। আর এটাই হচ্ছে আপনার আর্ট, আপনার মধ্যে থাকা বা রুচিটা, এই রুচিটাই হচ্ছে শিল্প। যদি সহজ কথায় বলি, আপনার পছন্দটা কেমন সেটা আপনার শিল্প।
আমি রেড কালার পছন্দ করি, আমার সমস্ত ক্যানভাসের ড্রয়িং গুলো রেড কালারের, রেড কালার দিয়ে শেডিং করেছি, ম্যাক্সিমাম কালার রেড ইউজ করেছি। এটা হচ্ছে আমার ফিলিংস, আমার এক্সপ্রেশন। সুতরাং শিল্প হচ্ছে একটি এক্সপ্রেশন, এটা বলেছেন ক্রোসে, আর্ট ইজ দ্য এক্সপ্রেশন। আমরা এখানে কিছু শিল্পের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সুতরাং এই শিল্পের সংজ্ঞা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে শিল্প বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি, যে শিল্প হচ্ছে একটা বিস্তৃত বিষয় এবং শিল্প হচ্ছে একটি খুবই শর্ট। এর বৈশিষ্ট্যটা হচ্ছে বিশালতা, সংক্ষিপ্ততা, এবং আরেকটি হচ্ছে এর বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে যে শোভনীয়তা বা নান্দনিকতা। আরেকটি এর মধ্যে পড়তেছে সেটা হচ্ছে আপনার ফিলিংস বা অনুভূতি। সুতরাং শিল্পের বৈশিষ্ট্য চারটি। এটা খুবই কি বলে এটাকে, যদিও শিল্পের সংজ্ঞা হয় না, শিল্পকে সেভাবে আমরা ধরতে পারি না, তবে আমাদের পুরো জীবনটাই যেহেতু শিল্পের মধ্য দিয়ে যায়, তো এরপরেও এর চারটি বৈশিষ্ট্য থাকে। শিল্পটার চারটি মোটামুটি বৈশিষ্ট্য ধারণ করা বা ধরা হয়ে থাকে। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এর বিশালতা। শিল্প হচ্ছে সংক্ষিপ্ত শোভন, সংক্ষিপ্ততা, শোভন, শোভন মানে হচ্ছে সৌন্দর্য বা সুন্দর। তো এর নান্দনিকতা যেটাকে বলি, এটা 3 নাম্বার গেল। আর 4 নাম্বারটি হচ্ছে এর হচ্ছে অনুভূতিটা, এক্সপ্রেশনটা। সুতরাং এই চারটি হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। আর শিল্প কি, এটার আলোচনায় গিয়ে আমরা আগে দেখি যে এটার ইংরেজি নাম হচ্ছে আর্ট, তাই না? বাংলায় বলে শিল্প। এই আর্ট শব্দটি, আর্টস, ARS, আর্টস, এই আর্ট শব্দটি আর্টস শব্দ থেকে এসেছে। এটি একটি ল্যাটিন শব্দ। আর্টস শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ। এর অর্থ হলো দক্ষতা। আর্ট শব্দটি এসেছে আর্টস শব্দ থেকে, এর অর্থ হলো দক্ষতা। ঠিক আছে, এই আর্ট মানে হচ্ছে শিল্প। এখন এই শিল্পের কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করি, কারণ শিল্প কি, এর সংজ্ঞা কি, এটা হচ্ছে আপনার ভাইবার একটা প্রশ্ন হতে পারে, প্রথম প্রশ্ন হতে পারে যে আপনি শিল্প বলতে কি বোঝেন, হোয়াট ইজ আর্ট। তো শিল্পের এর উত্তরটা হচ্ছে যে শিল্পের নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, শিল্পের নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, এটা একটি বিশাল এবং বিস্তৃত বিষয়। ঠিক আছে, তো শিল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সংজ্ঞাগুলো হচ্ছে এইভাবে বলবেন যে, যেমন শিল্প সম্পর্কে সক্রেটিস বলেছেন যে যা কার্যকরী তাই সুন্দর এবং তাই আর্ট। সক্রেটিস বলেছেন যা কার্যকরী তাই সুন্দর এবং সেটাই হলো আর্ট বা তাই আর্ট। যা কার্যকরী তাই সুন্দর এবং সেটাই হলো আর্ট, এটা বলেছেন সক্রেটিস শিল্প সম্পর্কে। এই শিল্পের অনেকগুলো সংজ্ঞা অনেক ব্যক্তিবর্গ বা মনীষীরা তাদের মতো করে দিয়েছেন। এখন শিল্প সম্পর্কে আরেকটি খুবই প্রচলিত এবং আহ, সংজ্ঞা হলো, সেটা হচ্ছে প্লেটো বলেছেন, যেটা আর্ট ইজ দ্য ইমিটেশন অফ ইমিটেশন। এটার বাংলাটা হচ্ছে শিল্প অনুকৃতির অনুকৃতি বা নকলেরও নকল। প্লেটো বলেছেন শিল্প হচ্ছে অনুকৃতির অনুকৃতি, ঠিক আছে, বা নকলেরও নকল।
অনুকৃতির অনুকৃতি বা নকলেরও নকল বা ইমিটেশন অফ ইমিটেশন, এটা বলেছেন প্লেটো। দুইটি সংজ্ঞা আপনাদেরকে মনে রাখতে হবে, বা এরকম কয়েকটি সংজ্ঞা মনে রেখে এই কয়েকটি সংজ্ঞা বলার পর বলবেন যে প্লেটো বলেছেন যে আর্ট ইজ ইমিটেশন অফ ইমিটেশন, সক্রেটিস বলেছেন যা কার্যকরী তাই সুন্দর এবং তাই আর্ট, এবং ক্রোচে ক্রোচে বলেছেন আর্ট ইজ এক্সপ্রেশন। সুতরাং শিল্প বিভিন্ন মনীষীরা এটা তাদের মতো করে বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। সুতরাং এটা নির্দিষ্ট কোনো একটা বৈজ্ঞানিক বা এটার গাণিতিক সংজ্ঞা এটাই ফাইনাল বা এটাই একমাত্র সংজ্ঞা, এরকম কোনো সংজ্ঞা হয় না। আপনি আপনার অনুভূতি, আপনার সৃষ্টিশীলতা বা সৃজনশীলতাকে যেভাবে প্রকাশ করছেন বা আপনার ভালো লাগাটাকে যে প্রকাশ করছেন, এবং এটা অবশ্যই সুন্দর হতে হবে, শোভনীয় হতে হবে, সেটাই হচ্ছে আর্ট। এটা আপনি আপনার মতো করে যে এই তিনটা সংজ্ঞা থেকে আপনি কি বুঝলেন, এইগুলোর নির্যাস থেকে আপনার যে অনুভূতি শিল্প সম্পর্কিত বা আপনার যেটা মনে হলো যে এটাই শিল্প, সেটাই হচ্ছে আপনার সংজ্ঞাটা দিলেই সেটা ঠিক আছে। ঠিক আছে, তো এই রকম দুই তিনটা মনীষীর সংজ্ঞা বলার পর তার থেকে আপনি কি বুঝলেন সেটাই আপনার মতো করে যখন আপনি বলছেন সেটাই হচ্ছে শিল্পের সংজ্ঞা হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে প্লেটো বলেছেন যে শিল্প হচ্ছে অনুকৃতির অনুকৃতি বা নকলেরও নকল। ক্রোচে ইনি বলেছেন যে আর্ট ইজ এক্সপ্রেশন, বা শিল্প হচ্ছে অনুভূতি। এই ক্রোচে বলেছেন আর্ট ইজ এক্সপ্রেশন। এই গেল সাদা চামড়াদের দেওয়া কয়েকটি সংজ্ঞা। এবার আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের রবীন্দ্রনাথের একটা সংজ্ঞা না দিলে কেমন হয় বলেন? সুতরাং আমাদের এই উপমহাদেশের একজন সাহিত্যিক, শিল্পী, তিনি শিল্প সম্পর্কে কি বলেছেন সেটা জেনে নিই। এটা হয়তো আপনাদের লেখা হয়ে গেছে, এটাকে ক্লিয়ার করি। রবীন্দ্রনাথ ঠাকুর, এই ঠাকুর বলেছেন মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। এই কয়েকটা মানুষের চারজনের আমি শিল্প সম্পর্কিত তাদের যে ধারণা, তাদের যে সংজ্ঞাগুলো তারা মনে করেছেন যে এটা এটা মানে এটা শিল্প, সেগুলো আমি এখানে লিখলাম। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি আপনাকে শিল্প সম্পর্কিত কোনো সংজ্ঞা কেউ বলতে বলে, তাহলে প্রথম উত্তর হচ্ছে শিল্পের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। শিল্প সম্পর্কে বা শিল্প সম্পর্কে কয়েকজন মনীষীর সংজ্ঞাগুলো হচ্ছে ঠিক এরকম এরকম বললেন। এখান থেকে আমি যেটা মনে করি শিল্প বলতে হচ্ছে এই বিষয়, এটাই হচ্ছে আপনার শিল্প সম্পর্কিত সংজ্ঞা। রবীন্দ্রনাথের ভাষায় মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা রচিত হয় তাই শিল্প। আমি আমার একটা জাস্ট ড্রেস পরলেই তো হতো, আমি কেন এটার কালার চুজ করি, এই কালারের ড্রেস পরবো, কেন এটা ডিজাইন চুজ করি যে এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আমার এই ডিজাইনটা ভালো, এই শাড়িটা ভালো না ওই শাড়িটা ভালো, এটার কালারটা ভালো, এটার নকশাটা ভালো, এটার সুতার কাজটা ভালো, এই যে ভালোগুলো দেখছেন, সুন্দরগুলো দেখছেন, এইগুলোই হচ্ছে শিল্প। সুতরাং এখানে আপনার প্রয়োজন নেই সেই ভালোগুলোর, জাস্ট আপনার শরীর ঢেকে গেলেই তো হতো। শরীরকে আবৃত করে রাখার বা আবরণ দিয়ে ঢেকে রাখার জন্যই তো পোশাক। তো আমরা কেন সেই পোশাকের কালার চুজ করি, কেন পোশাকের ডিজাইন চুজ করি, কেন পোশাকের সুতার কাজ বিভিন্ন রকমের ইয়ে চুজ করি? এই যে প্রয়োজনের বাইরে আমরা যা কিছু পছন্দ করি, যা কিছু সংযোজন করি আমাদের সাথে, যা কিছু চুজ করি, সেগুলোই হচ্ছে আর্ট। তো মানুষের প্রয়োজনের সীমা ছাড়িয়ে যা কিছু রচিত হয় সেটাই হচ্ছে শিল্প।
এই হচ্ছে শিল্প সম্পর্কিত সংজ্ঞার ঝামেলা। ক্লিয়ার? ওকে। আমার ভাষায় শিল্পের সংজ্ঞাটা ঠিক এরকম আমি মনে করি যে শিল্প হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত এমন একটি বিষয়। শিল্প হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত এমন একটি বিষয় যা শিল্পীর সৃজনশীলতা, সৌন্দর্যবোধ, আহ সৃজনশীলতা, সৌন্দর্যবোধ এবং অনুভূতিকে প্রকাশ করে। সৃজনশীলতা থাকবে এর মধ্যে, ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু শিল্প হতে পারে না। আর আপনি যখন এটাও হয়, ওই যে বললে যে নকল করছে, যে নকল সেটা হয়, কিন্তু তাও যে শিল্পী সে তো নিজেই নিজে করে, তাই না? তো শিল্প হচ্ছে একজন শিল্পীর বস্তুগত এবং অবস্তুগত সৃজনশীলতা, আর নান্দনিকতা এবং অনুভূতির প্রকাশ। এটাই হচ্ছে শিল্প। সৃজনশীলতা থাকতে হবে, নান্দনিকতা থাকতে হবে বা সৌন্দর্য যেটাকে বলছি, এবং এর মধ্যে শিল্পীর যে অনুভূতি বা ফিলিংসটা, এটা জরুরি। এটা হচ্ছে শিল্প। আমার মতে শিল্পীর বা ব্যক্তির বস্তুগত বা অবস্তুগত অবস্তুগত সৃজনশীল নান্দনিক ও অনুভূতির প্রকাশ আমার মতে এটা আমি মনে করি যে এটা হয়তো শিল্প। কারণ এখানে সৃজনশীলতা থাকতে হবে, নান্দনিকতা থাকতে হবে বা শোভন যেটাকে বলছি আমরা, শোভনীয়তা, এবং এটা অবশ্যই শিল্পীর অনুভূতিকে প্রকাশ করবে। আমি যা মনে করছি, আমার যা অনুভূতি হচ্ছে বিষয়টা সম্পর্কে সেটার, এবং এটি বস্তুগত হতে পারে এবং অবস্তুগত হতে পারে। আমি একটা গান গাইছি গলার ভয়েস দিয়ে, এটা তো আমার বস্তুগত নয়, এটা তো আমি ধরতে পারছি না। তো এটা হলো গান, আবৃত্তি, আপনার এই যে অভিনয়, এগুলোতে মানুষ কিন্তু এগুলো ধরতে পারে না, এগুলো বস্তুগত বিষয়। তো এই বিষয়টা, এবং বস্তুগত হতে পারে আপনার একটা শিল্পকর্ম, আর্ট ওয়ার্ক, স্কাল্পচার, এগুলো। ঠিক আছে। আমি এখন খুব দ্রুত করব, আপনারা এখন শুধু বিষয়গুলো একটু টুকবেন বা নোট করবেন, ঠিক আছে? এখন এই শিল্পটার ক্লাসিফিকেশনে যায়, শিল্পের বৈশিষ্ট্য বইয়ে যা আছে চারটি, তাই, এর বাইরে কিছু বলার নেই। বলার থাকলে বলতাম, ঠিক আছে? এখন এই শিল্পের ক্লাসিফিকেশন বা প্রকার পেতে চাই। শিল্পটাকে মূলত দুই ভাগে, এটা হচ্ছে প্রকাশের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এক হচ্ছে ভিজুয়াল আর্ট, দুই হচ্ছে পারফর্মিং আর্ট। এক হচ্ছে ভিজুয়াল আর্ট, দুই হচ্ছে পারফর্মিং আর্ট। এটা হচ্ছে শিল্পটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ভিজুয়াল আর্ট, একটি হচ্ছে পারফর্মিং আর্ট। তো ভিজুয়াল আর্টটা কি? ভিজুয়াল আর্টটা হচ্ছে সব থেকে পুরনো, সব থেকে প্রাচীন একটি শিল্প মাধ্যম, যেখানে কেবলমাত্র শিল্পী প্রকাশ করে, ঠিক আছে, শিল্পী প্রকাশ করে সেটাকে দর্শকের সামনে উপস্থাপন করা হয়। দর্শক সেটাকে জাস্ট, এটাকে কি বলে, ভিউ, দর্শকের যে দর্শন, শুধু দর্শনের জন্য
দেখার জন্য। এটা আপনার জীবনের কোনো ইউজে আসবে না, আপনি এটাকে নিয়ে রান্না বান্না করতে পারবেন না এটার সাহায্যে, বা এটার সাহায্যে আপনি কোনো আপনার দৈনন্দিন কাজ করতে পারবেন না। জাস্ট এটা আপনি দেখবেন, আনন্দ পাবেন, অনুভূতি পাবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন, হাসবেন, এটুকুই। এইটাই হচ্ছে ভিজুয়াল আর্ট। ঠিক আছে, এই ভিজুয়াল আর্টের মধ্যে পড়তেছে আহ ভিজুয়াল আর্টের মধ্যে পড়তেছে হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য। প্রধানত ভিজুয়াল আর্টের মধ্যে পড়বে হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য। এই দুটি, এই কারণে এটাকে প্রাচীন শিল্প বলা হয় যে চিত্রকলা ভাস্কর্য হচ্ছে আমরা প্রাগৈতিহাসিক যুগেও দেখেছি। মানুষ যখন শিল্প সম্পর্কে কিছুই জানতো না, তখন তারা তাদের ধর্মীয় বিশ্বাস বা জাদু বিশ্বাস থেকে তারা যে আর্টওয়ার্কগুলো করেছে, চিত্রকলা, পরবর্তীতে ভাস্কর্য। আর এইটা হলো সেই শিল্প, এই জন্যই বলা হচ্ছে প্রাচীন শিল্প, কারণ গুহা চিত্রের সময় থেকেই এই ভিজুয়াল আর্টটি প্রচলিত রয়েছে। একজন শিল্পী এঁকেছেন, বাকিরা সবাই দেখেছেন। তো এই হচ্ছে ভিজুয়াল আর্ট। এটাকে দৃশ্য শিল্প বলা হয়। ঠিক আছে, শুধু দেখা, এর কাজ হচ্ছে শুধু দেখা। তো ভিজুয়াল আর্টের মধ্যে চিত্রকলা, ভাস্কর্য, তারপরে হচ্ছে আপনার ছাপচিত্র, প্রাচ্যকলা, মৃৎশিল্প এবং গ্রাফিক ডিজাইন। রাস্তায় একটি পোস্টার টাঙানো আছে, সেটা আপনি দেখলেন, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটি পোস্টার। এটা হচ্ছে জাস্ট দেখলেন, পড়লেন, চলে গেলেন, কাউকে প্রশ্নও করতে পারলেন না। ওই পোস্টারকে কি প্রশ্ন করা যায়? বা যে পোস্টার ছাপিয়েছে সে তো সেখানে নেই, সে পোস্টার ছাপিয়েও দাও। বা শিল্পী শিল্পকর্ম এঁকে সে ওই গ্যালারি থেকে চলেই গেছে, তাকে তো আর প্রশ্ন করার তেমন কিছু নেই। তো এই হচ্ছে বিষয়গুলো, যে ভিজুয়াল আর্টে আপনি জাস্ট দেখবেন, এখানে শিল্পী তার শিল্পকর্মটিকে উপস্থাপন করবে, আর দর্শক জাস্ট দেখবে। এখানে শিল্পীর প্রেজেন্টেন্স বা শিল্পীর উপস্থিতিটা জরুরি নয়। ঠিক আছে, এখানে শিল্পীর উপস্থিতি জরুরি নয়, বা শিল্পী এখানে থাকেই না। ঠিক আছে, ভিজুয়াল আর্টে শিল্পী থাকেই না, জাস্ট শিল্পকর্ম থাকে, সেটা মানুষ দেখে, আনন্দ পায়, চলে যায়। এটা হচ্ছে ভিজুয়াল আর্ট। একটা ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার করা আছে, আপনি যাচ্ছেন, দেখছেন, এখনো আপনি লুবরে গিয়ে ডেভিড দেখছেন, কিন্তু মিকেল অ্যাঞ্জেলো কি আছে? মিকেল অ্যাঞ্জেলো নেই, কিন্তু আপনি এখনো ডেভিড দেখছেন, যাচ্ছেন সেখানে। মোনালিসা এখনো দেখছেন, লিওনার্দো নেই। এটা হচ্ছে ভিজুয়াল আর্ট। ঠিক আছে, ভিজুয়াল আর্টের বিষয়টা হচ্ছে শিল্পীর উপস্থিতি এখানে জরুরি নয়। আর সেকেন্ড যে বিষয়টা বললাম, পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্টে আপনাদের যে পারফরমেন্স করবে সে না থাকলে কখনো সেটা পারফর্মিং আর্ট হবেই না। সুতরাং পারফর্মিং আর্টে শিল্পীর উপস্থিতিটা, শিল্পী এখানে প্রধান, যাকে আমরা দেখি, যার কাছ থেকে সরাসরি কথা শুনি, যার সরাসরি অ্যাক্টিভিটিস গুলো দেখি এবং মজা পাই, এটা হলো সেই পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্ট হচ্ছে শিল্পী সরাসরি উপস্থাপন করে করে বা উপস্থিত থাকে। এই পারফর্মিং আর্ট গুলো কি কি, সেটা হচ্ছে 1 নাম্বার নৃত্য, ডান্স হচ্ছে প্রোগ্রামে। সঙ্গীত, গান হচ্ছে কোনো একটি ফাংশনে গান হচ্ছে। নৃত্য, সঙ্গীত, অভিনয় বা থিয়েটার, আবৃত্তি, আবৃত্তি আবৃত্তি হবে শুধু, হ্যাঁ? তো এই যে নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি বা মঞ্চে উপস্থাপন করা যে বিষয়গুলো সবে,
অর্থাৎ শিল্পী সরাসরি উপস্থাপন করছেন, অ্যাক্টিভিটিস করছেন বা পারফরমেন্স করছেন, সেই যে শিল্পকর্মটা, আপনি মঞ্চে উঠে গান গাইতেছেন এবং আরেকজন উঠে মঞ্চে ডান্স করতেছে বা একটা থিয়েটার চলতেছে, আপনারা সরাসরি সেগুলো উপভোগ করছেন দর্শক সারিতে থেকে, এটাই হচ্ছে পারফর্মিং আর্ট। আমি এখানে কথা বলছি, আপনারা ওপার থেকে শুনছেন, আমি এখানে যে অ্যাক্টিভিটিস গুলো করতেছি সরাসরি আপনারা দেখছেন। আমি হচ্ছে পারফর্মার বা পারফর্মিং আর্টের মেইন শিল্পী উপস্থাপক। আমি চলে গেলাম ক্লোজ, সুতরাং কোনো শিল্পকর্ম আর এখানে হচ্ছে না। এটাই হচ্ছে সেই পারফর্মিং আর্ট, যেখানে শিল্পীর উপস্থিতিতেই শিল্পকর্মটি সম্পন্ন হয়। এবং এখানে সেই পারফর্মিং আর্টগুলো হচ্ছে কি কি, নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি, এই ধরনের পারফর্মিং আর্টগুলোই হচ্ছে পারফর্মিং আর্ট। নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি, থিয়েটার, এই যে মঞ্চে উপস্থাপন করা। আর এখানে শিল্পীর উপস্থিতিটা হচ্ছে প্রধান, শিল্পী ছাড়া এখানে কোনো আর্টই হবে না, সরাসরি আপনারা সেটা উপভোগ করবেন। তো পারফর্মিং আর্ট এবং ভিজুয়াল আর্ট, এই দুইটা বিষয় আপনাদের কাছে সম্ভবত ক্লিয়ার। প্রশ্ন থাকলে দ্রুত করেন, এর সাথে এই টপিকের উত্তর দিয়ে দেব। এই টপিক শেষ করার পর আবার প্রশ্ন করবেন না, নাহলে আবার ঘুরে একে আলোচনা করতে হয়। আর সময় অল্প, কখন বিদ্যুৎ চলে যাবে আমি জানি না। তাহলে আপনাদেরকে এই যে পারফর্মিং আর্ট এবং ভিজুয়াল আর্ট, এই দুইটা বিষয় কি এবং এটা শিল্পের প্রধান ক্লাসিফিকেশনের মধ্যে আমি মনে করি এই দুটাকে একসাথে উপস্থাপন করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়, যে ভিজুয়াল আর্টটা হচ্ছে শিল্পীর অনুপস্থিতিতে এবং পারফর্মিং আর্টটা শিল্পীর উপস্থিতিতে। তো এখানে আবার উপস্থাপনের উপর এবং শিল্পকর্মটাকে এমন বলা হচ্ছে যে শিল্পকর্ম চার ভাগে যদি বিভক্ত করি, কিছু শিল্পকর্ম আছে লিখে প্রকাশ করা হয়, লিখিত। আরেক কিছু কর্ম আছে শুনে শুনে, শুনতে বা শ্রাব্য। এই লিখিতটা হচ্ছে আপনি পড়তে পারবেন। দৃশ্য জাস্ট দেখার মাধ্যমে, ঠিক আছে, যেটাকে দৃশ্যকলা বলি। আর আরেকটি হচ্ছে একটা লিখা, যেটা এটার মধ্যে সাহিত্য পড়বে, ছোট গল্প সাহিত্য বা লেখার মাধ্যমে যে শিল্পকর্মগুলো, আমরা এটাকে বলি হচ্ছে কি সাহিত্য, যে বিষয়টা এটাই হচ্ছে সে লিখিতর মধ্যে। শ্রাব্য বা শুনে শুনে যেটা আমরা শুনি, সেটা হচ্ছে গান শুনি, আমরা আবৃত্তি শুনি, বিভিন্ন রকমের কথা শিল্পীদের কথাগুলো শুনি, উপস্থাপনাগুলো শুনি, এটা হচ্ছে শ্রাব্য শিল্পীর মধ্যে পড়ে। দৃশ্য শিল্পীর মধ্যে যেটা বললাম ভিজুয়াল আর্টটা পুরোটাই পড়বে। আর আরেকটি ক্লাসিফিকেশনের মধ্যে পড়তেছে যদি বলি, এটা হচ্ছে আপনার এটাকে যেটা চিত্র চলচ্চিত্রের যে বিষয়টা, জাস্ট আপনার সামনে প্রদর্শন করানো হচ্ছে, শো করা হচ্ছে, চলচ্চিত্রের যে বিষয়টা, তো বা আপনি মুভি দেখছেন, এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে চলচ্চিত্র, নাটক, এই যে বিষয়গুলো, এটা একটা, এটাকে ভিডিও আর্টের মধ্যেও ফেলানো যেতে পারে। তো লিখিত আকারে শিল্প আমরা পাই, আমরা কিছু শিল্প শুনি, কিছু শিল্প জাস্ট দেখি, ভিজুয়াল আর্ট। আর কিছু শিল্প এটা পারফরমেন্সের মধ্যে পড়ে, সরি পারফর্মিং এর মধ্যে পড়বে। পারফর্মিং এবং পারফরমেন্স কিন্তু আলাদা। তো পারফর্মিং এর মধ্যে পড়বে এটা, এটা জাস্ট আমরা আমাদের সামনে প্রদর্শিত করা হয়।
আমরা এখানে জাস্ট দেখি, এটাতে কোনো প্রশ্ন করার আমাদের কোনো চান্স থাকে না। টেলিভিশনে আপনি একটা মুভি দেখছেন বা আপনার ফোনে একটা মুভি দেখছেন, আপনি সেখানে নায়ককে প্রশ্ন করতে পারেন না, এই আপনি এটা কেন বললেন বা এটা কেন হচ্ছে, আপনি এটাকে থামাতেও পারবেন না, আপনার মতো করে এটাকে পরিচালনা করতেও পারবেন না। এখানে জাস্ট আপনি প্রদর্শন করছেন, দেখছেন, এই হচ্ছে একটা শিল্প। বুঝতে পেরেছেন? এখন সময়ের বিবেচনায় শিল্পটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যানসিয়েন্ট আর্ট, আরেকটি হচ্ছে কন্টেম্পোরারি আর্ট। এই অ্যানসিয়েন্ট আর্টটা হচ্ছে প্রাগৈতিহাসিক থেকে শুরু, আহ, প্রায় পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিস্তৃতি। এই অ্যানসিয়েন্ট আর্ট এর মধ্যে পড়বে, অর্থাৎ এখানে গুহা চিত্র, যত সভ্যতা, যত সভ্যতার শিল্পকর্ম, সভ্যতার যত শিল্পকর্মগুলো, মিশরীয় সভ্যতার শিল্পকর্ম, গ্রিক সভ্যতার শিল্পকর্ম, রোমান সভ্যতার শিল্পকর্ম, মেসোপটেমিয়া, তারপরে ব্যাবিলনীয়, আমাদের সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, যা আছে সভ্যতাগুলোর যত শিল্পকর্মগুলো রয়েছে, মৃৎশিল্প, পাথরের শিল্প, অস্ত্র শিল্প, বয়ন শিল্প, কুটির শিল্প, এই সভ্যতার মধ্যে যে শিল্পকর্মগুলো রয়েছে, এবং শুরুটা গুহাচিত্র থেকে শুরু করে সভ্যতার শিল্পকর্ম পর্যন্ত, এবং এটা মোটামুটি পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিস্তৃতিটাই হচ্ছে অ্যানসিয়েন্ট আর্ট। তাহলে এই অ্যানসিয়েন্ট আর্টটা হচ্ছে একেবারে প্রাগৈতিহাসিক থেকে শুরু করে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত, এর মধ্যে সভ্যতার শিল্পকর্মগুলো পড়বে। মিশরের সভ্যতার যে স্থাপত্যের শিল্পকর্ম, তাদের পিরামিড তৈরি করা, তাদের ধর্মীয়, এই সবগুলোই হচ্ছে মূলত হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা থেকে সৃষ্টি করা, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক চিন্তা ভাবনা থেকে এই শিল্পকর্মগুলো করা হয়েছে বেশিরভাগই। ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে শিল্পকর্ম করা হয়েছে এবং সামাজিক প্রেক্ষাপটেও এই শিল্পকর্মগুলো করা হয়েছে, এবং মূলত হচ্ছে ধর্মীয় বিষয় আশয়গুলোর উপর ডিপেন্ড করে এই সময়কার শিল্পকর্মগুলো সব থেকে বেশি করা হয়েছে। তাহলে প্রাগৈতিহাসিক বা সরি অ্যানসিয়েন্ট আর্ট যেটাকে বলছি আমরা, প্রাচীন শিল্প, এর মধ্যে প্রাগৈতিহাসিক থেকে শুরু করে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিল্পকর্মগুলো হচ্ছে অ্যানসিয়েন্ট আর্ট এর মধ্যে পড়ছে। সাহিত্য, কাব্য, এটা বলেছি হচ্ছে লিখিত, লিখিত, লিখিত শিল্পের মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? কবিতা, সাহিত্য, আপনি যখন বইয়ে পড়ছেন, কবি লিখছেন, তখন সেটা লিখিত। আর যখন সেটা আবৃত্তি করা হচ্ছে, তখন সেটা আপনি শুনছেন, সেটা হচ্ছে শ্রাব্য। তাহলে প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে পঞ্চম শতাব্দী পর্যন্ত যে শিল্পকর্মগুলো, সেগুলোকে অ্যানসিয়েন্ট আর্ট বলা হচ্ছে। এবার আসি কন্টেম্পোরারি আর্ট বা সমকালীন শিল্প যেটাকে বলা হয়। এটার সময়কালটা মূলত 1945 সাল থেকে, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এর সূত্রপাতটা হয়। তবে 1970 থেকে
চূড়ান্ত (1970) থেকে এই কন্টেম্পোরারি বা সমকালীন শিল্পের চূড়ান্ত সূত্রপাত বা শুরু, এটাকে তখন থেকে মনে করা হয় যে 1970 থেকে, আর দেরি নয়, 1970 থেকে শুরু। আর যদি আগে বলি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এই কন্টেম্পোরারি বা সমকালীন শিল্পটা শুরু হয়েছে। এই শিল্পের শিল্পীরা এখনো অবধি জীবিত, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। অর্থাৎ এই 1970 থেকে শুরু করে এই শিল্পীরা, যারা 1970-এর শিল্পী, তারা এখনো জীবিত এবং শিল্পকর্ম তৈরি করেই যাচ্ছেন। অর্থাৎ যে শিল্পীদের শিল্পকর্ম এখনো বিদ্যমান এবং শিল্পী নিজেও বেঁচে আছেন, শিল্পকর্ম তৈরি করছেন, এবং এই শিল্পকর্মগুলো যুগের সাথে সাথে মাধ্যমের পরিবর্তন করেছে, প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটাকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং মিক্সড মিডিয়া কাজ করেছে, এবং শিল্পকর্মটির উপস্থাপনের চেয়ে এই শিল্পকর্মটি কি মেসেজ দিচ্ছে সমাজকে, অর্থাৎ এর যে কনসেপ্টটা, শিল্পকর্মের যে কনসেপ্টটা, এটা সব থেকে বেশি জরুরি। শিল্পকর্মটির উপস্থাপন বা নান্দনিকতার চেয়ে শিল্পকর্মটির ইনফরমেশন বা কনসেপ্ট বা ধারণাটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এইটাই হচ্ছে সেই শিল্পকর্ম যেটাকে কন্টেম্পোরারি আর্টের মধ্যে ফেলছি। অর্থাৎ 1970 থেকে এর সূত্রপাত, এবং এই শিল্পীরা এখনো জীবিত আছেন, শিল্পকর্ম করছেন, এবং আধুনিক বা সাময়িক বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তারা মাধ্যমের পরিবর্তন ঘটিয়েছেন। বিভিন্ন রকমের তাদের ওই ধরা বাঁধার নিয়মের মধ্যে তারা শিল্পকর্ম তৈরি করছেন না, যেমনটা রেনেসার সময় হয়েছে। ওই রকম নিয়ম কানুনের মধ্যে নেই, শিল্পীরা তাদের স্বাধীনতায় এবং প্রযুক্তিগত যে ডেভেলপমেন্ট হয়েছে এই প্রযুক্তিগুলোকে ইউজ করেও তারা একই শিল্পকর্ম তৈরি করছেন। এটাই হচ্ছে কন্টেম্পোরারি আর্ট, এবং এটার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিল্পকর্মটির উপস্থাপনের চেয়ে এর ধারণা বা মেসেজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কন্টেম্পোরারি আর্ট যেগুলো, সেগুলো কি আমরা একটু দেখি। কন্টেম্পোরারি আর্টের মধ্যে কি কি পড়ছে? কন্টেম্পোরারি আর্টের মধ্যে পড়ছে হচ্ছে কনসেপচুয়াল আর্ট, ভিডিও আর্ট, ইনস্টলেশন আর্ট, ভিডিও আর্ট, কনসেপচুয়াল আর্ট, গ্রাফিতি, কাইনেটিক আর্ট। এইগুলো মোটামুটি এই কন্টেম্পোরারি আর্টের মধ্যে পড়বে। ইনস্টলেশন আর্ট, মিক্সড মিডিয়া, মিক্সড মিডিয়া আর্ট, মিক্সড মিডিয়া আর্ট,
এইগুলো মোটামুটি এই সমকালীন শিল্পের মধ্যে পড়ছে। ঠিক আছে। আরেকটি হচ্ছে পারফরমেন্স আর্ট। ডিজিটাল বলেন, এআই বলেন, এই যে আর্ট গুলো, এইগুলো হচ্ছে কন্টেম্পোরারি আর্ট। ঠিক আছে, আপনারা এআই দিয়ে তৈরি করছেন বিভিন্ন রকমের ছবি, এগুলো হচ্ছে কন্টেম্পোরারি আর্ট। অর্থাৎ ভিডিও আর্ট বলেছি, ইনস্টলেশন একটা আরেক রকম বিষয়, কনসেপচুয়াল একটা হচ্ছে ধারণা ভিত্তিক শিল্পকর্ম, শিল্পীর ধারণাটাই হচ্ছে এখানে মেন বিষয়। গ্রাফিতি হচ্ছে আপনারা দেখেছেন সেটা। কাইনেটিক আর্টটা হচ্ছে এখানে এটা একরকম পারফরমেন্স আর্টের মতো, শিল্পী এবং দর্শক এটাকে শিল্পী তৈরি করে দেয়, কিন্তু এই আর্টটা হচ্ছে দর্শকের উপস্থিতিতে মাঝে মধ্যে হয়, এবং আহ, আর এটা একরকমের হয় যে এটা হচ্ছে আবহাওয়ার কারণে বাতাসে দুলছে কিছু শিল্পকর্ম, এটা হতে পারে, অথবা মোটর যান চালিত কিছু আর্টওয়ার্ক, যেটা হচ্ছে মোটর সেট আপ করা আছে, আপনি আসে সুইচ চাপলেন, সেটা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করছে। এই ধরনের শিল্পকর্মটা হচ্ছে কাইনেটিক আর্ট। অথবা আপনার রুমের মধ্যে হালকা করে ফ্যান চালানো আছে, আপনার রুমের মধ্যে কিছু শিল্পকর্ম আছে, সেগুলো হালকা বাতাসে দুলছে, বা সমুদ্রের মধ্যে একটা ঘুড়ি উঠছে, সেটার মধ্যে ড্রয়িং করা আছে ভালো মতো। তো এইরকম বিষয়গুলো হচ্ছে যেগুলো পরিবেশগত বিভিন্ন রকমের সামঞ্জস্যতার সাথে, বা আধুনিক মোটর যান চালিত বিভিন্ন মোটর ঘুরিয়ে এই শিল্পকর্মটার মুভমেন্ট করানো হয়। ঠিক আছে, এই মুভমেন্টটাই হচ্ছে কাইনেটিক আর্ট। অথবা দর্শক নিজে রুমের ভিতর যখন ঢুকছেন, তখন অলরেডি দর্শক সেটার একটা সুইচ চাপলে সেটা সেই শিল্পটি তার অ্যাক্টিভিটিস, সেই শিল্পটি নড়াচড়া করছে, এই রকম দর্শকের পারফরমেন্সও সেখানে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অনেক সময়। এগুলো হচ্ছে কাইনেটিক আর্ট। আর মিক্সড মিডিয়া আর্ট হচ্ছে এখানে আপনি বিভিন্ন রকমের মিডিয়াকে একসাথে মিক্সড করে যে শিল্পকর্মটা তৈরি করবেন, সেটা হচ্ছে মিক্সড মিডিয়া আর্ট। পারফরমেন্স আর্ট, যেটা আগে বলেছিলাম পারফর্মিং আর্ট, এটা হচ্ছে পারফরমেন্স আর্ট। অর্থাৎ আপনি একটা রোড বা একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, সেখানে কিছু মানুষ অ্যাক্টিভিটি শিল্পকর্ম প্রদর্শন করছে, পারফর্মিং করছে রাস্তার মধ্যে, যে পথ নাটক যারা করেন। তো আপনি সেখানে দর্শক সারিতে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু হঠাৎ করে শিল্পী আপনার কাছে এসে কোনো কিছু একটা দিয়ে গেল, আপনাকে কিছু প্রশ্ন করতেছে, কিন্তু আপনি ওই শিল্পের সাথে জড়িয়ে পড়লেন, কিন্তু আপনি শিল্পী নন, আপনি একজন শ্রোতা বা দর্শক। কিন্তু শিল্পী এসে যখন আপনাকে প্রশ্ন করছে, বা আপনার হাতে কোনো কিছু একটা দিয়ে আপনার সাথে কিছু কথোপকথন করছে, আপনাকে সেই শিল্পটির সাথে জড়ায় ফেললো, আপনি সেই শিল্পের একটা পার্ট হয়ে গেলেন, তখন এটা হচ্ছে পারফরমেন্স আর্ট। অর্থাৎ শিল্পী এবং দর্শক একে অপরের সাথে যখন কনভারসেশন করছে, বা দর্শক যখন শিল্পের সাথে জড়িয়ে পড়ছে, তখন সেটা পারফরমেন্স আর্ট। আর শুধু শিল্পী প্রেজেন্ট করছে, শিল্পী গান গিয়ে চলে গেল মঞ্চ থেকে, আপনার শুনলেন দর্শক সারিতে থেকে, সেটা পারফর্মিং আর্ট। আর ডিজিটাল এআই আর্ট যেগুলো আছে, আমরা এখন যা দেখছি, আমাদের সমকালীন যে শিল্পকর্মগুলো আমরা ফোনে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ডিজিটাল পোস্টারিং, ডিজিটাল মার্কেটিং এর যে আর্ট গুলো, সবগুলোই হচ্ছে কন্টেম্পোরারি আর্টের মধ্যে পড়বে, সমকালীন শিল্পের মধ্যে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সময়ের বিবেচনায় আধুনিক যুগের যত শিল্পকর্ম সবগুলোই কন্টেম্পোরারি আর্ট। ঠিক আছে, আপনারা আমাকে বলেন বুঝতে পারছেন কিনা, আপনাদের কোনো রেসপন্স নাই? এবার মাত্রার বিবেচনায় শিল্পকর্ম দুই রকম। মাত্রার ভিত্তিতে, মাত্রার ভিত্তিতে একটা হচ্ছে 2D, এটা হচ্ছে
চিত্রকলা, প্রিন্ট, বুনন শিল্পের আর্ট। এই বুনন শিল্পের আর্টের মধ্যে যেমন হচ্ছে এটাকে বলে বুটিক, ছাপ চিত্র নেয়, সেটা হলো তো এই যে 2D সারফেস অর্থাৎ দ্বিমাত্রিক যে চিত্রকর্মগুলো আমরা দেখি সেটাই হচ্ছে 2D আর্ট। আর 3D আর্ট হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ এটা হচ্ছে ভাস্কর্য, কারুশিল্প, মৃৎশিল্প, অর্থাৎ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং পুরুত্ব বা বেধ পুরুত্ব আছে। এটা হচ্ছে 3D, আর এটার হচ্ছে জাস্ট শুধু দৈর্ঘ্য আছে শিল্পকর্মটির এবং প্রস্থ আছে। এটা শুধু দৈর্ঘ্য প্রস্থ এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব বা বেধ আছে, ঠিক আছে। আর 10 মিনিট। ঠিক আছে, তাহলে মাত্রার ভিত্তিতে শিল্প হচ্ছে দুই রকমের হয়, একটা 2D আর্ট, একটা হচ্ছে 3D আর্ট। 3D গুলো হচ্ছে ভাস্কর্য, কারুশিল্পের যে ম্যাটেরিয়ালস গুলো বা শিল্পকর্মগুলো, মৃৎশিল্প, এগুলো পড়বে, যেটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ আছে, এমন শিল্পকর্মগুলো হচ্ছে 3D আর্টের মধ্যে পড়বে। আর যেগুলো শুধু সলিড সারফেসের মধ্যে আঁকা হবে, যেটাকে আপনি ছুঁয়ে দেখতে পারবেন না, ঠিক আছে, হাতে নিতে পারবেন না, এইগুলো হচ্ছে, বা সমতল একটা দ্বিতল সারফেস, যেটা পেপারের উপরে আঁকা, একটা কাপড়ের উপরে আঁকা, এইগুলো হচ্ছে, বা ওয়ালের উপরে আঁকানো যে ড্রয়িং গুলো, এগুলো হচ্ছে 2D, ঠিক আছে। দেয়ালের উপরে আঁকা, কাপড়ের উপরে আঁকা, কাগজের উপরে আঁকা, রং তুলির ব্যবহারটা এখানে সব থেকে বেশি, সেটা হচ্ছে 2D। আর 3Dটা হচ্ছে, এটা হচ্ছে বস্তুগত বিষয়। 3D হচ্ছে বস্তুগত বিষয়, এটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন, হাতে নিতে পারবেন যদি ছোট হয়ে থাকে, অথবা এটার একটা ত্রিমাত্রিক গঠন রয়েছে, এটা হচ্ছে 3D আর্ট। আর এখন আমরা যেটা দেখব, শিল্পের হচ্ছে দুটি মেইন ক্লাসিফিকেশন, আরো দুটি রয়েছে। একটি হচ্ছে শিল্পের মধ্যে এটাকে বলে মেজর আর্ট, এটা হচ্ছে প্রধান শিল্প, এটাকে আবার ফাইন আর্টসও বলা হয়, ঠিক আছে। এই মেজর আর্টটাকে মূলত ফাইন আর্টস বলা হয়। এই মেজর আর্টটাকেই ফাইন আর্টস বলা হয়। আর এই মেজর আর্ট গুলো হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, মৃৎশিল্প। এর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যা শুধু দেখা যায়, আনন্দ দেয়, ভাবায়, এর ব্যবহারিক কোনো দিক নেই।
তাই মেজর আর্ট, অর্থাৎ এটার কোনো ইউজ নেই, আপনি এটাকে ইউজ করতে পারবেন না। এটা আপনি একটা ওয়ালের মধ্যে ঝুলাই রাখবেন, রুমের সৌন্দর্য বাড়িয়ে দিবে, আপনার ভালো লাগবে, আপনার মনকে আনন্দ দিবে, জাস্ট এটুকুই এটার ব্যবহার। ঠিক আছে, এটা দিয়ে আপনি পানি খেতে পারবেন না, এটা দিয়ে আপনি এটা নিয়ে কোথাও এটার উপর ভর করে কোথাও আপনি যেতে পারবেন না, এটার ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, এইরকম। অর্থাৎ এটার আপনার দৈনন্দিন জীবনে এটার কোনো ব্যবহারিক দিক নেই। জাস্ট এটা আপনাকে আনন্দ দিবে, আপনাকে ভাবাবে, আপনার ওই জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে তুলবে। এটাই হচ্ছে মেজর আর্ট বা প্রধান শিল্প বা ফাইন আর্টস। ফাইন আর্টস আপনার পেটের খিদা নিবারণ করতে পারবে না, এটা দিয়ে আপনি কোনো হেল্পিং বা হেল্প পাবেন না। এটা জাস্ট আপনাকে সৌন্দর্য দেবে, আপনাকে খুশি করবে, আপনি দেখে আনন্দ পাবেন, আপনার ভালো লাগবে, জাস্ট এটুকুই। এটাই হচ্ছে মেজর আর্ট। অর্থাৎ এটার কোনো দৈনন্দিন ব্যবহারিক দিক নেই, এটাই হচ্ছে এর প্রধান বিষয়, এর কোনো ব্যবহারিক দিক নেই। এটা হলো এর গুরুত্বপূর্ণ কথা মেজর আর্টের মধ্যে। আর শিল্পী চারুকলায় যে শিল্পকর্মগুলো চর্চা হয়, ভাস্কর্য তৈরি করা হয়, পেন্টিং করা হয়, বড় বড় পেন্টিং, এগুলো জাস্ট আমরা দেখি, দেখে মজা পাই, আনন্দ পাই, ভালো লাগে, কিন্তু এটার কোনো ব্যবহারিক দিক নেই। সুতরাং ফাইন আর্টসটাই হচ্ছে মূলত মেজর আর্ট। চারুশিল্পটাই মূলত হচ্ছে মেজর আর্ট, চারুশিল্প, অর্থাৎ যা আপনাকে সৌন্দর্য সৌন্দর্য বা সৌন্দর্য দিবে এবং যা আপনাকে ভালো লাগা দিবে, সেটাই হচ্ছে ফাইন আর্টস বা মেজর আর্ট। এবার আসি মাইনর আর্ট। ব্যবহারিক দিকটা হচ্ছে এর হচ্ছে মেইন পারপাস, ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা। কিন্তু মানুষ তো সৌন্দর্যের পিপাসু, তাই এরা কি করে, এই যে একটা কলস এটা তৈরি করলাম, এটার ইউজটা হচ্ছে আমি এটাতে পানি সংরক্ষণ করব। ঠিক আছে, এটাতে আমি কোনো কিছু রাখবো, তরল জাতীয় জিনিস বা শস্য জাতীয় জিনিস, এটা হচ্ছে এটা ইউজ। কিন্তু আমরা যখন এই যে মৃৎশিল্পটি, এই মৃৎ পাত্রটিকে যখন আমরা কোনো কুমোর তৈরি করার সময় মাটি দিয়ে ডিজাইন করছেন বা মাটির ডিজাইনে করা রয়েছে, তখন অথবা একজন শিল্পী তিনি রং তুলি দিয়ে এটাকে ডিজাইন করছেন, কাঁসা পিতলের কিছু হাঁড়ি রয়েছে, কলস রয়েছে, দেখবেন ওটার মধ্যে ওই কাঁসারু তিনি খোদাই করে করে ডিজাইন করেছেন। আপনার রুমের দরজাটি সেরকম, আপনার দরজাটি হচ্ছে আপনি সেরকম খোদাই করা রয়েছে, কাঠের দরজা, অথচ দরজাটির ব্যবহার হচ্ছে জাস্ট আপনি রুমে ঢুকছেন, আপনি সেটা লাগিয়ে দিবেন, আপনার ঘর নিরাপদ থাকবে, কিন্তু সেই দরজার মধ্যে দেখবেন আপনার কাঠের অলংকার করা বা নকশা খোদাই করা। তো এই যে আপনার মৃৎপাত্রটির জাস্ট ব্যবহারের ক্ষেত্র হচ্ছে এটা সংরক্ষণের পাত্র হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এটার মধ্যে যে এই যে নান্দনিকতাটা ফুটিয়ে তোলা হচ্ছে, এটাই হচ্ছে মাইনর আর্ট। তখন সেটা একটা মাইনর আর্টের বিষয় হচ্ছে। তাহলে ব্যবহারিক দিকটা এখানে প্রধান, আর পাশাপাশি সৌন্দর্য থাকতে হবে। এই সৌন্দর্য বা কারুকার্যময় যে বিষয়টা, এটাই হচ্ছে শিল্পের, যে শিল্পকর্মগুলোর মধ্যে এটা রয়েছে, সেই শিল্পকর্মগুলোকে বলা হচ্ছে মাইনর আর্ট। তাহলে মাইনর আর্টের মধ্যে প্রধান হচ্ছে মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন এবং কারুশিল্প।
বয়ন শিল্প, অলংকার শিল্প এবং দারু শিল্প। আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যত সুন্দর নান্দনিক ডেকোরেটিভ বিষয়গুলো, সেগুলোই হচ্ছে আপনার মাইনর আর্ট। আপনি ইউজ করছেন আবার জিনিসটা সুন্দর, এমন জিনিসগুলোই হচ্ছে মাইনর আর্ট। তাহলে মেজর আর্টটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না, আপনার সৌন্দর্য দিবে, আপনাকে আনন্দ দিবে, আপনার ভালো লাগবে, এটার কোনো ইউজ নেই। বাট মাইনর আর্টটা হচ্ছে আপনি ইউজ করতে পারছেন আপনার জীবনের সাথে, এটা ইউজ করছেন, এটা দিয়ে খাচ্ছেন, এটা দিয়ে মনে করেন কিছু রাখছেন, আপনার ডে বাই ডে এটা ইউজ আছে, ইউটিলিটি আছে, কিন্তু আপনার এটা দেখতেও সুন্দর, সেটা হচ্ছে মাইনর আর্ট। আর এই মাইনর আর্টটাকে আবার অ্যাপ্লাইড আর্ট বলা হয়। এই মাইনর আর্টটাকে আবার অ্যাপ্লাইড আর্টও বলা হয়। এই অ্যাপ্লাইড আর্ট অর্থ প্রায়োগিক শিল্প। এই মাইনর আর্টটাকে আবার অ্যাপ্লাইড আর্টও বলা হয়, ঠিক আছে। তাহলে এই মাইনর আর্টটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লাইড আর্ট যেটার ইউজ আছে এবং এটা দেখতে সুন্দর, ঠিক আছে। প্রায়োগিক শিল্প দেখতে সুন্দর এবং এটার ইউজ আছে, এটা হচ্ছে মাইনর আর্ট। আর আমাদের তাহলে মোটামুটি ক্লাসিফিকেশন মাইনর আর্ট, মেজর আর্ট, এই বিষয়গুলো আমরা জানলাম। এবং একই সাথে অ্যাপ্লাইড আর্ট, এই একটা প্রশ্ন, মৃৎশিল্প বা কারুশিল্প কখন মেজর আর্ট? যখন এটি শুধু শোপিস হিসেবে ব্যবহার হবে। একটি মৃৎশিল্পের পাত্র, এটা একটা মৃৎশিল্পের পাত্র, এরকম একটা মনে করেন যে পটারি, ঠিক আছে, স্টুডিও পটারি, একজন শিল্পী স্টুডিওতে তৈরি করছেন এরকম একটা পটারি। তিনি এই পটারিটা বিক্রি করলেন, একজন ক্রেতা সেটা কিনলো, কেনার পরে তিনি এই পটারিতে জল খান না বা কোনো কিছু রাখেন না, তিনি এই পটারিটা তার শোপিস হিসেবে রাখলেন তার আলমারিতে, ঠিক আছে। তখন এটি হচ্ছে মেজর আর্ট। যখন কোনো মাইনর আর্ট দৈনন্দিন জীবনে ব্যবহার করা হবে না, বরং সেটাকে মেজর আর্টের মতো প্রদর্শন করা হবে, জাস্ট প্রদর্শনের জন্য রাখা হবে, সেটা তার নিজের রুমে ডেকোরেশনের জন্য রাখা হোক বা যেখানে রাখা হোক, অথবা এটাকে কোনো প্রদর্শনী বা এক্সিবিশনে প্রদর্শনের জন্য রাখা হবে, তখন সেটি মেজর আর্ট। এবং এটি অবশ্যই স্টুডিওতে তৈরি হবে একজন শিল্পীর দ্বারা, একজন শিল্পী শুধু তৈরি করবে। আর মাইনর আর্ট গুলো গণহারে তৈরি হয়, শিল্পী পরিবার, তার বাচ্চা, তার বউ, তার বাড়ির লোকজন মিলে মাইনর আর্ট গুলো প্রোডাক্ট হিসেবে তৈরি করা হয়, এগুলো প্রোডাক্ট হিসেবে তৈরি করা হয়। এই ধরনের বিষয়টা হচ্ছে মাইনর আর্ট ছিল। আর এই মাইনর আর্টটা তখনই মেজর আর্ট হয়ে যাবে
যখন এটি কেবলমাত্র প্রদর্শনীতে উপস্থাপন করতে পারবে শিল্পী এবং একক শিল্পীর দ্বারা তৈরি হবে। একক শিল্পীর দ্বারা সৃষ্টি হবে, ঠিক আছে, একক শিল্পীর দ্বারা সৃষ্টি হবে এবং যখন এটি মাত্র শোপিস হিসেবে ব্যবহার করা হবে, শোপিস হিসেবে ব্যবহার করা হবে, দৈনন্দিন ইউজ থাকবে না, তখন এটি মেজর আর্ট এবং প্রদর্শনীতে দিতে পারবে, কোনো এক্সিবিশনে শিল্পী সেটাকে প্রেজেন্ট করতে পারবে এবং একক শিল্পী হিসেবে একজন শিল্পীর দ্বারা তৈরি হবে, তখন সেটি হচ্ছে মেজর আর্ট হয়ে যাবে। তাহলে একটি মাইনর আর্ট কখন মেজর আর্ট হয়? যখন সেটার দৈনন্দিন জীবনের ব্যবহার ছাড়িয়ে সেটা জাস্ট শোপিস হিসেবে ব্যবহার করা হবে, শিল্পী প্রদর্শনীতে বা এক্সিবিশনে দিবেন এবং সেটা একজন শিল্পী তৈরি করবেন, সেটা হচ্ছে মেজর আর্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ধরনের অনেক আর্ট রয়েছে, কমার্শিয়াল আর্ট রয়েছে, অনেক ধরনের এটা ক্লাসিফিকেশন যত দিন যাচ্ছে এগুলোকে বিভিন্ন ভাগে বিভাজন করা হচ্ছে। আমাদের অত ডিটেলস লাগবে না, কারণ আমরা এটার উপরে অনার্স বা পিএইচডি করব না। আমাদের যতটুকু ক্লাসিফিকেশন গুলো দরকার বা ভাই প্রশ্ন হতে পারে এই ধরনের বিষয় আশয়গুলো আমাদের জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। অনেক লম্বা ক্লাস হয়ে গেল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আর আমি আপনাদের বইটা বের করেন। আমি এটা কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলো বলছি, যারা খাতা নিয়ে আসছেন বা খাতা নিয়ে আছেন তারা খাতাতে লিখেন। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 6, 7, 8, 9, 10, 6 থেকে 10 নাম্বার নৈবিত্তিক একটু বেশি পয়েন্টটাকে উল্লেখ করা হয়েছে এখানে, বা বিষয়গুলোকে ভালো মতো উপস্থাপন করা হয়েছে, এই নৈবিত্তিকগুলো পড়বেন। 10 বলেছি, 6 থেকে 10, 12, 15, 18, 12, 15, 18, 25, 26, 27, 12, 15, 18, 25, 26, 27, 28, 29, 25 থেকে 29, 25 থেকে 29, ঠিক আছে। 6 থেকে 10, 12, 15, 18, 12, 15, 18 এবং 25 থেকে 29, 32 এবং 35, 32, 35। এই মোটামুটি আজকের ক্লাস। দেখা হবে আগামীকাল নতুন টপিক নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন হয়তো নাই, সুতরাং ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।